আমাদের দলের বিপ্লবী মহাসচিব তিনি নিজেও বলেছেন যে 237টিতে মনোনয়ন দিয়েছেন এবং বলেছেন যে এটা প্রাথমিক, এখানে হয়তো বা পরিবর্তনও হতে পারে, এই ধরনের কথা বলেছেন। আমরা এর মধ্যে দেখেছি দু তিনটে জায়গায় সম্ভবত স্থগিত করেছেন। আর বাকি যে আসনগুলো আছে সেখানে শরিকদের ব্যাপার আছে, প্লাস দলের মধ্যে যে 2 বা ততোধিক প্রার্থী আছে এবং যেখানে দল দেখেন যে সমান সমান মনে করেন যে দলীয় অবস্থান বা এই জাতীয় বিষয় থাকে, তখন পুনর্বিবেচনার বিষয়টা একটু থেকে থাকে। দলকে সিদ্ধান্ত নিতে অনেক সময় কষ্ট হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বৃহত্তম রাজনৈতিক দল। এই দলের 2 জন 3 জন 4 জন 5 জন নেতা যোগ্য থাকেন, যারা সংসদ সদস্য হবার মতো উপযুক্ত বা যোগ্যতা আছে। সেক্ষেত্রে দলকে তো মনোনয়ন একজনকে দিতে হবে। দলকে একজনকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যখন 2 জন থাকে তখন সে জায়গাতে একটা 50-50 একটা চান্স থাকে। তখন আবার জরিপ মনে করেন বা বিভিন্ন বিষয় বিবেচনায় আনেন। বিবেচনার মধ্যে যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনার অবস্থান, ভৌগোলিক অবস্থানের বিষয় থাকে, আঞ্চলিকতার বিষয় থাকে, তারপরে আপনার বিভিন্ন ডিফারেন্ট টাইপসের বিভিন্ন ক্লাসের মানুষের বসবাস থাকে এক একটা কনস্টিটুয়েন্সিতে। সে এলাকার মানুষ কোন ধরনের প্রার্থীকে পছন্দ করতে পারে, এগুলো খোঁজখবর নিয়ে বিবেচনা করে দল আপনার একটা সিদ্ধান্তে আসতে পারেন। আরেকটা বিষয় আছে যে ধরেন আপনার 19-20 তো থাকে প্রার্থীর মধ্যে, 15-20ও থাকে। যখন 19-20 থাকে তখন ইমেজের ব্যাপারটাও দেখেন, আপনার পারসেপশন কেমন একজন ব্যক্তির। সবসময় তো মনে করেন, যেমন আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি 2015 সালে আওয়ামী লীগের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সারা বাংলাদেশে ভোট হয়েছে 25 জনের মধ্যে একমাত্র রাজনৈতিকভাবে আমি নির্বাচিত হয়েছিলাম। আমাদের আরও 3 জন ছিলেন, কিন্তু ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, অনেকেই ছিলেন, তারাও জাতীয়ভাবে পরিচিত, কিন্তু দেখা গেছে যে হয়তো বা পাসটা হয়নি। তার কারণটা হলো ব্যক্তি ব্যাপারটাও একটা বড় বিষয়। এবারের ভোটটা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন অনেক কঠিন হবে। তো কঠিন এবং এই বাস্তবতার আলোকে আমি মনে করি যে দল সঠিক সিদ্ধান্ত নেবেন। তারপরেও সঠিক সিদ্ধান্ত নিলে আমি মনে করি যে দল হয়তো আমার কথা বিবেচনা করতে পারেন। আমি আমার ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত, কলেজ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছি। সাংগঠনিক সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, পরবর্তীকালে আমি সেন্ট্রালের প্রেসিডেন্ট সেক্রেটারিও হতে পারতাম, সেটা ম্যাডামও বলেছিলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ও বলেছিলেন। কিন্তু আমি যেহেতু লেখাপড়া করার জন্য চলে যাবো, সারা জীবন তো সবাই ছাত্র রাজনীতি করবে না, আমার একটা প্রফেশনাল ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য আমি মনে করেন যে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করেছি। এবং 2008 সালে আমাকে ম্যাডাম নোয়াখালী থেকে ইলেকশন করতে বলেছিলেন, আমি করিনি, কারণ আমার ক্যারিয়ারটা আগে তখন যেটা আছে, কারণ যে জন্য আমি ছাত্র রাজনীতি ছেড়ে বিদেশ গিয়েছিলাম লেখাপড়া করার জন্য। এবং এই ইলেকশনের পর ম্যাডাম বলেছিলেন যে তুমি ইলেকশন করলে আমরা একটা সিট বেশি পেতাম, এটা নোয়াখালী সদরের কথা। কিন্তু আমি যেহেতু ঢাকায় থাকি, আমি পার্মানেন্টলি কলাবাগান, এলিফেন্ট রোড, বিভিন্ন জায়গায় গত প্রায় 45-50 বছরের মতো, মানে আমার বয়সের যা আছে তার বোধহয় 90% মানে দেখা গেছে যে আমার এই এলাকাতে বসবাস। এবং যেখানটায় আমি বসবাস করি এখানে আমি মনে করি যে দল যদি এটা গুরুত্ব বিবেচনাটা করেন যে এখানে নোয়াখালীর সর্বাধিক আপনার ভোটার আছেন, রেজিডেন্ট এই এলাকায়, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ, ধানমন্ডি, ব্যবসায়ী থেকে আরম্ভ করে চাকুরিজীবী বলেন, বিভিন্ন পেশার অনেক নাগরিকরা আপনার এখানে বসবাস করেন। 55 নম্বর একটা নতুন ওয়ার্ড এই ঢাকা 10-এর সঙ্গে সংযুক্ত হয়েছে, যেটাতে আপনার নোয়াখালী সম্ভবত 70% মতো রেজিডেন্ট সেখানে। মার্কেটের যে মালিক সমিতিগুলো আছে প্রত্যেকটাতে দেখা গেছে যে একজন করে সভাপতি বা সেক্রেটারি নোয়াখালীর। সব কিছু মিলিয়ে একটা সুবিধাজনক অবস্থানে আমি মনে করি যে আমার আছে। সেই ক্ষেত্রে এটা আমি দলকেও বলবো, এবং ওনারা যদি খোঁজখবর নিয়ে থাকেন এবং সঠিকভাবে যদি তথ্যগুলো যাচাই বাছাই করেন, তাহলে আমি মনে করি যে আমার পক্ষে পাল্লা ভারী হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এর বাইরে দলের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কর্মীগুলো তারা আমাকে হয়তো বা ব্যক্তিগতভাবে পছন্দ করেন বা নেতা হিসাবে তারা আমাকে পছন্দ করেন, কিন্তু সবার উপরে তাদের কাছে আমার আহ্বান, দল সবার উপরে। আমাদের দলের নেত্রী, আমাদের দলের নেতা জনাব তারেক রহমান, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার আদর্শে তারা সবাই রাজনীতি করেন। সো দলের যে সিদ্ধান্ত তারা সেটাকেই আপনার শ্রদ্ধা জানাবেন এবং সেটা মেনে নেবেন, এটা হলো একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা, আমি জানি আজকে আমি হাজারীবাগে গিয়েছি, আপনার যে বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন পেশার মানুষরা দেখা গেছে অলিগলিতে দাঁড়িয়ে আছেন। সবচেয়ে অবাক করা বিষয় যেটা, সেটা সবচেয়ে বড় আনন্দের বিষয়, আপনার মহিলারা এক একটা গলিতে 20-25 জন, 15-20 জন করে করে, মানে আমি যাব সেজন্য দাঁড়িয়েছিলেন, অপেক্ষা করছিলেন, তাই না? হয়তো টক শো করি, অনেকে দেখেন, আমাকে অনেকে ফোনও করেন নাম্বার নিয়ে, টিভির প্রডিউসারদের থেকে নাম্বার নিয়ে,
যে এই লোকের নাম্বারটা দেন, ওনার কথা ভালো লাগে। তো এই ধরনের মনে করেন যে ফ্যান বেস তৈরি হতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। যার বক্তব্য ভালো লাগে আমরাও অনেকের প্রশংসা করি। আমার একটা বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস আছে, যদি দল অন্য কোনো চিন্তা না করেন বা জোটের বিষয় বা কোনো কিছু, তবে সেক্ষেত্রেও একটা বিষয় আছে। আপনি যদি জোটের পক্ষ থেকে কাউকে দেন, তারা তাদের নিজেদের প্রতীকে নির্বাচন করতে হবে। সেখানে হয়তো ধানের শীষ তখন থাকবে না, কিন্তু ধানের শীষের বিপরীতে অন্য আরেকটি মার্কা থাকবে, দাড়িপাল্লা। এবং এখানে কিন্তু দাড়িপাল্লার স্ট্রং একজন ক্যান্ডিডেট আছেন, যিনি দীর্ঘদিন থেকে এখানে আপনার এই যে নির্বাচনের রাজনীতি করে আসছেন। তিনি আপনার বেশ নাম করা একজন মানুষ, অন্তত জামাতের রাজনীতিতে। তাদের ডেডিকেটেড ওয়ার্কার আছে, তাদের কর্মীরা যারা আছেন, প্লাস যারা দীর্ঘদিন থেকে এখানে কাজ চালিয়ে যাচ্ছেন, তারা কিন্তু অ্যাডভান্টেজটা পেয়ে যাবেন। তো সেদিক থেকে সেটাও দল বিবেচনা করবে। এবং আমি আগেও বলেছি ইতিপূর্বে যে এটা এখানে ঢাকা, ধানমন্ডি ঢাকা 10, এখানে আওয়ামী লীগ নেত্রীর কার্যালয়, সভানেত্রীর কার্যালয় 3-এর এতে আছে। তিনি যেখানে বসবাস করতেন বা তার স্বামী বাড়ি যেটা সুধাসদন, তারপরে বাবার পৈতৃক নিবাস ধানমন্ডি 32 নম্বর, গোপালগঞ্জের পরে মানে এটা দ্বিতীয় তাদের সর্বোচ্চ তীর্থস্থান। তো সেদিক থেকে প্লাস ঢাকার হাব, একেবারে সেন্টার পয়েন্টে এটা। তো এইরকম একটা জায়গায় দলের বাইরে কাউকে মনোনয়ন দিয়ে সাংগঠনিক অবস্থানটাকে ক্ষতিগ্রস্ত করবেন কিনা, এটাও একটা বিচার্য বিষয় আছে, বিবেচনার দাবি রাখে এটা। সেই সমস্ত বিবেচনাগুলো যদি হয়, তাহলে আমি মনে করি যে ইনশাল্লাহ আমাকেই হয়তোবা দল সমর্থন দিতে পারেন।